তোমরা যারা কলকাতা বিশ্ববিদ্যালয়ের 5th সেমিস্টারের পলিটিক্যাল অনার্সের ছাত্রছাত্রী, তারা তোমরা জানো যে জানুয়ারি মাসেই তোমাদের পরীক্ষা, এবং আমি আজকে তোমাদের 5th সেমিস্টারের সাজেশান দেব। 5th সেমিস্টারের সাজেশানে তোমাদের আজকে আমি আলোচনা করব CC3 তোমাদের যে পেপার আছে, যার ইংরেজি নাম হচ্ছে পলিটিক্যাল থিওরি অ্যান্ড অ্যাপ্রোচেস অ্যান্ড ডিবেটস, অর্থাৎ রাজনৈতিক তত্ত্ব এবং দৃষ্টিভঙ্গি। এই পেপারটা তোমরা জানো যে তোমাদের একটা 20 নম্বরের প্রশ্ন লিখতে হবে, একটা প্রশ্ন লিখতে হবে 10 নম্বরের জন্য, এবং তোমাদের 3টে প্রশ্ন 5-এর জন্য লিখতে হবে। আমি তোমাদের এই যে তোমাদের যে সিলেবাসটা আছে, সেই সিলেবাসকে তোমরা জানো যে তোমাদের মাত্র 2টো মডিউল আছে, মডিউল 1 এবং মডিউল 2। আমি প্রথমেই দেবো হচ্ছে তোমাদের মডিউল 1-এর প্রশ্ন, অর্থাৎ পলিটিক্যাল থিওরি অ্যান্ড অ্যাপ্রোচেস অ্যান্ড ডিবেটস, তার সাজেশান দিচ্ছি। এটা হচ্ছে তোমাদের CC3 পেপার। তোমরা অবশ্যই সঙ্গে খাতা কলম রাখো, যাতে প্রশ্নগুলো তোমরা নোট করতে পারো। তোমাদের আমি এটুকু কথা বলতে পারি খুব জোর দিয়ে, এই প্রশ্নগুলোর বাইরে কিন্তু কোনো প্রশ্ন হওয়ার সম্ভাবনা নেই। তাই এই প্রশ্নগুলো প্রথম থেকেই একদম খুঁটিয়ে পড়ো এবং যথাসম্ভব ছোট ছোট ফর্মে কিন্তু তোমরা উত্তরগুলো লিখবার চেষ্টা করবে। প্রথম প্রশ্ন, রাজনৈতিক তত্ত্ব আলোচনায় নীতিমানবাচক দৃষ্টিভঙ্গি আলোচনা করো। অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, তার কারণ বিগত বছরে নীতিমানবাচক দৃষ্টিভঙ্গি কোনো না কোনোভাবে এসছে, হয় ছোটতে এসছে নয় বড়তে এসছে, যাকে আমরা ইংরেজিতে বলি নরমেটিভ অ্যাপ্রোচেস। তাহলে প্রথম প্রশ্ন, রাজনৈতিক তত্ত্ব আলোচনায় নীতিমানবাচক দৃষ্টিভঙ্গি আলোচনা করো। খুব ভালো করে পড়বে, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা 20 নম্বরের জন্য তোমরা রেডি করবে। 2 নম্বর প্রশ্ন হচ্ছে, রাজনৈতিক তত্ত্ব আলোচনায় অভিজ্ঞতাবাদী দৃষ্টিভঙ্গি আলোচনা করো। রাজনৈতিক তত্ত্ব আলোচনায় অভিজ্ঞতাবাদী দৃষ্টিভঙ্গি আলোচনা করো। নরমেটিভ যদি না আসে, তাহলে দ্বিতীয় এই পার্টের ইম্পর্টেন্ট হচ্ছে অভিজ্ঞতাবাদ। হয় নরমেটিভ আসবে, নয় অভিজ্ঞতাবাদ আসবে। অভিজ্ঞতাবাদকেও কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন বলে আমি মনে করছি, যার ইংরেজি নামটা হচ্ছে ইম্পেরিক্যাল থিওরি। 3 নম্বর প্রশ্ন হচ্ছে, রাজনৈতিক তত্ত্ব আলোচনায় আচরণবাদী দৃষ্টিভঙ্গি আলোচনা করো। এই প্রশ্নটাকেও খুব গুরুত্বের সাথে দেখতে হবে 20 নম্বরের জন্য। এরপরে রাজনৈতিক তত্ত্বে পদ্ধতি বিশ্লেষণ তত্ত্ব আলোচনা করো, যেটাকে আমরা বলছি সিস্টেম অ্যানালাইসিস থিওরি। অর্থাৎ রাজনৈতিক তত্ত্বে পদ্ধতি বিশ্লেষণ তত্ত্ব আলোচনা করো। এই প্রশ্নটা তোমরা 5 নম্বর অথবা 10 নম্বর, অর্থাৎ 100 থেকে 150 শব্দের মধ্যে তোমরা একটা ছোট্ট নোট কিন্তু তোমরা অবশ্যই রেডি করে যাবে, কারণ এই বছরের সিস্টেম অ্যানালাইসিস থিওরি কিন্তু একটি অন্যতম একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। 5 নম্বর প্রশ্ন হচ্ছে, তোমাদের ধরে রাখো হয় 10 নয় 20তে 100% আসবেই আসবে, আমার কথা তোমরা মিলিয়ে নেবে। সেটা হচ্ছে উদারবাদ। রাজনৈতিক তত্ত্বে উদারবাদ তত্ত্ব, বা আমরা এর ইংরেজিটা যদি বলি লিবারালিজম, লিবারালিজম বা লিবারাল থিওরি। রাজনৈতিক তত্ত্বে উদারবাদী তত্ত্ব আলোচনা করো। বা এই প্রশ্নটা অন্যরকম ভাবে ঘুরিয়ে আসতে পারে। তোমরা সকলেই জানো যারা পড়াশোনা করেছো যে উদারবাদ কিন্তু ব্যক্তি স্বাধীনতার উপর বিশেষভাবে জোর দেয়। এই ব্যক্তি স্বাধীনতার উপর জোর দিতে গিয়ে একটা প্রশ্ন হচ্ছে এটা, উদারবাদ কি উদারবাদী তত্ত্বে ব্যক্তি স্বাধীনতাই কি শেষ কথা? এক্ষেত্রেও কিন্তু উদারবাদের তত্ত্বটাকেই কিন্তু তোমাদের লিখতে হবে। তোমরা জানো, তোমাদের অভিজ্ঞতার মধ্যে আছে যে তোমাদের অনার্সের প্রশ্ন কিন্তু একটু ঘুরিয়ে ফিরিয়ে আসে। তাহলে খুব গুরুত্বের সাথে করতে হবে 5 নম্বর প্রশ্নটা, উদারবাদী তত্ত্ব বা লিবারালিজম থিওরি। আমরা এরপরে বলবো 6 নম্বর প্রশ্ন, সমাজ কল্যাণবাদ সম্পর্কে আলোচনা করো। এই সমাজ কল্যাণবাদ খুব গুরুত্ব দিয়ে করবে, তার কারণ সমাজ কল্যাণবাদ
প্রত্যেক বছরই হয় ছোট নয় বড় এই রকম ফর্মে কিন্তু প্রশ্ন এসছে বিগত বছরেও। সমাজ কল্যাণবাদ বড় করে তৈরি করার দরকার নেই, হয় 5 নম্বর নয় 10 নম্বর, অর্থাৎ 100 থেকে 150 শব্দের মধ্যে একটা নোট তোমরা রেডি করে রাখবে। সমাজ কল্যাণবাদ কিন্তু পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। এরপরে উদারবাদী তত্ত্বের সাথে সাথে আর একটা রিলেটেড তত্ত্ব আছে, তার নাম হচ্ছে নয়া উদারবাদ। এই নয়া উদারবাদী তত্ত্ব এই বছরে পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। নয়া উদারবাদকেও কিন্তু গুরুত্বের সাথে দেখে যেতে হবে। অনেকটা উদারবাদী তত্ত্বের মূল কথাগুলো নয়া উদারবাদী তত্ত্বের মধ্যে কিন্তু চলে আসে। তারপরের একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, আধুনিক রাজনৈতিক চর্চার উত্তর উপনিবেশিকতাবাদ সম্পর্কে আলোচনা করো। আধুনিক রাজনৈতিক চর্চার উত্তর উপনিবেশিকতাবাদ সম্পর্কে আলোচনা করো, এই প্রশ্নটা তোমরা পড়ে যাবে। এরপরে আমি মডিউল 1 থেকে লাস্ট প্রশ্ন দেবো, যে প্রশ্নটা তোমরা ধরে রাখো গ্যারান্টি একদম পরীক্ষা এসে গেছে, সেটা হচ্ছে নারীবাদ। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে নারীবাদ নিয়ে বিগত বছরেও একাধিক ধরনের প্রশ্ন হয়েছে। তোমরা মূলত নারীবাদের উপর 3 ধরনের প্রশ্নকে তোমরা রেডি করবে। এক, নারীবাদ কি একটি রাজনৈতিক দৃষ্টিভঙ্গি, আলোচনা করো। নারীবাদ কি একটি রাজনৈতিক দৃষ্টিভঙ্গি, আলোচনা করো। এই পাঠটা খুব ভালো করে তোমরা পড়বে। দ্বিতীয় কথাটা হচ্ছে যে নারীবাদের বিভিন্ন ধারা সম্পর্কে আলোচনা করো, এই পাঠটা রেডি করবে। মানে মোদ্দা কথা আমি যেটা বলবার চেষ্টা করছি, নারীবাদের সম্পূর্ণ পাঠটা তোমাদের পড়ে যেতে হবে। বিশেষত পড়বে হচ্ছে নারীবাদ কি একটি রাজনৈতিক দৃষ্টিভঙ্গি, এই পাঠটা ভালো করে পড়বে, এবং নারীবাদের বিভিন্ন ধারা সম্পর্কে আলোচনা করো, এই জায়গাটা ভালো করে পড়তে হবে। নারীবাদের যখন ধারাগুলো তোমরা পড়বে, তার সাথে সাথে অবশ্যই উদারনৈতিক নারীবাদ এবং র্যাডিক্যাল নারীবাদ, এই দুটো নারীবাদ কিন্তু 5 নম্বরের জন্য ইম্পর্টেন্ট। তাহলে এটা হচ্ছে মডেল 1 এর তোমাদের সাজেশন পলিটিক্যাল থিওরির। এরপরে আমরা চলে যাব হচ্ছে মডেল 2। তোমরা জানো এই মডেল 2 এর বেশিরভাগ প্রশ্নটাই হচ্ছে, পুরো পার্টটাই হচ্ছে বেশিরভাগটা মার্কসিজমের উপর। তোমরা খুব গুরুত্ব দিয়ে করবে দ্বন্দ্বমূলক বস্তুবাদ সম্পর্কে আলোচনা করো। দ্বন্দ্বমূলক বস্তুবাদ এখনো পর্যন্ত যতবার কলকাতা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা হয়েছে, দ্বন্দ্বমূলক বস্তুবাদের ওপর কিন্তু ছোট অথবা বড় কোনো না কোনো কিন্তু প্রশ্ন এসছে। তাহলে মডিউল 2 এর 1 নম্বর প্রশ্ন হচ্ছে দ্বন্দ্বমূলক বস্তুবাদ সম্পর্কে আলোচনা করো। তোমরা লিখে নাও, দ্বন্দ্বমূলক বস্তুবাদ সম্পর্কে আলোচনা করো। এছাড়াও এই প্রশ্নটাকে যদি ঘুরিয়ে আসে তাহলে এরকম ভাবে আসে, মার্ক্সীয় চিন্তায় বস্তু জগৎ ও চেতনার সম্পর্ক বিশ্লেষণ করো। মার্ক্সীয় চেতনায় বস্তু জগৎ ও চেতনার সম্পর্ক আলোচনা করো। অর্থাৎ তোমাদের একটা কথা বলতে চাই, মার্ক্সিজমে যেখানেই এই মেটারিয়ালিজম বা মেটারাল বা বস্তু এই শব্দটা যখন থাকবে, তখন তোমরা ধরে নেবে এটা দ্বন্দ্বমূলক বস্তুবাদী কিন্তু তোমাদের লিখতে বলছে। এর পরের প্রশ্ন 2 নম্বর, মডেল 2 এর 2 নম্বর প্রশ্ন, ঐতিহাসিক বস্তুবাদ সম্পর্কে আলোচনা করো। খুব ভালো করে পড়বে, হয় দ্বন্দ্বমূলক বস্তুবাদ আসবে, নয় ঐতিহাসিক বস্তুবাদ আসবে। ঐতিহাসিক বস্তুবাদের পর তোমরা যে আলোচনাটা তোমরা অবশ্যই ছোট্ট ছোট্ট করে তোমরা নোট করবে, সেটা হচ্ছে শ্রেণী ও শ্রেণী সংগ্রাম। 5 অথবা 10, 100 থেকে 150 শব্দের মধ্যে তোমরা একটা নোট রেডি করবে। ক্লাস ও ক্লাস স্ট্রাগল, শ্রেণী ও শ্রেণী সংগ্রাম সম্পর্কে আলোচনা করো। এটা হচ্ছে আমার 3 নম্বর প্রশ্ন। 4 নম্বর প্রশ্ন হচ্ছে মার্ক্সীয় তত্ত্বে উদ্বৃত্ত মূল্যের তত্ত্ব আলোচনা করো। মার্ক্সীয় তত্ত্বে উদ্বৃত্ত মূল্যের তত্ত্ব আলোচনা করো। এটা 5 অথবা 10-এর জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তোমরা খুব ভালো করে কিন্তু এটা করবে। 5 নম্বর প্রশ্ন হচ্ছে মার্ক্সীয় তত্ত্বে আপেক্ষিক স্বাতন্ত্রতা। মার্ক্সীয় তত্ত্বে আপেক্ষিক স্বাতন্ত্রতা বলতে কি বোঝো? অর্থাৎ আমরা বলতে পারি আপেক্ষিক স্বাতন্ত্রতা বলতে এই প্রশ্নটা আরো একটা ফর্মে আসে, সেটা হচ্ছে আপেক্ষিক স্বায়ত্তশাসন সম্পর্কে আলোচনা করো। এটাকে আমরা বলি রিলেটিভ অ্যানোটমি। রিলেটিভ অ্যানোটমি সম্পর্কে তোমরা কিন্তু একটু ভালো করে পড়ে যাবে। 6 নম্বর হচ্ছে কমিউনিস্ট পার্টি সম্পর্কে লেনিন ও রোজা লুক্সেমবার্গ বিতর্কটি আলোচনা করো। তোমরা এই প্রশ্নটা করে যাবেই যাবে, তার কারণ রোজা
লুক্সেমবার্গের সাথে লেনিনের যে বিতর্ক, সেই বিতর্কটা মোটামুটি প্রায় সব পরীক্ষায় কম বেশি এসছে। 7 নম্বর প্রশ্ন হচ্ছে আধিপত্য ও সুশীল সমাজ সম্পর্কে গ্রামসির ধারণা। আধিপত্য ও সুশীল সমাজ সম্পর্কে গ্রামসির ধারণা, যেটাকে আমরা বলছি হেজিমনি অ্যান্ড সিভিল সোসাইটি বাই গ্রামসি। এই প্রশ্নটা কিন্তু খুব গুরুত্ব দিয়ে করতে হবে। তাহলে তোমাদের খুব অল্প, মডেল 2 থেকে মাত্র দিয়েছি আমি 7টা সাজেশন, এবং মডেল 1 একটু বড় পেপার, সেখান থেকে আমরা তোমাকে দিয়েছি 8টা সাজেশন। এই 8 আর 7 মোটামুটি ভাগ করে নিলে 8 8 16, গোটা 16টার মতন প্রশ্ন কিন্তু তোমাদের কমপক্ষে রেডি করতেই হবে। এর মধ্যে থেকে তোমরা 5 কমন পাবে, 10 কমন পাবে এবং 20 কমন পাবে। আমার চ্যানেলে তোমরা যারা নতুন আছো তারা সাবস্ক্রাইব করে নিও। পলিটিক্যাল সায়েন্সের যাবতীয় বিষয় সম্পর্কে এই চ্যানেলে আমরা আলোচনা করি, এবং বাদবাকি পেপারের যেগুলো আছে সেই সাজেশনগুলো তোমরা আমার এই চ্যানেল থেকে পেয়ে যাবে। থ্যাংক ইউ।